সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ে জীববিজ্ঞান। তো এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো মাইক্রোবায়োলজি। আর মাইক্রোবায়োলজির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট হলো ব্যাকটেরিয়া। আর আজকের ক্লাস হলো ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে। তো ব্যাকটেরিয়ার গঠনে কি কি আছে আমরা দেখবো আজকে। তো খেয়াল করো, ভেরি ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। এক ক্লাসে আমরা সবগুলো শিখে ফেলবো ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে। তো শুরু করি আমরা ব্যাকটেরিয়ার গঠন। তো ব্যাকটেরিয়ার গঠনে আমাদের কি কি থাকে দেখো। তো প্রথমে আমরা দেখে নেই ব্যাকটেরিয়া হলো একটা আদিকোষী জীব। ঠিক আছে, ব্যাকটেরিয়া হলো আদিকোষী জীব। এরা কিন্তু কোষীয় জীব। এরা হলো কোষীয় জীব, সরলতম জীব, কোষীয় জীব। আর ব্যাকটেরিয়াতে তোমার হলো রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু পাওয়া যায় না। এদের কোনো প্রকৃত নিউক্লিয়াস নাই। তার পরিবর্তে তোমার হলো নিউক্লিয়ার উপাদানগুলো সাইটোপ্লাজমের ভিতরে ছড়ানো থাকে। তো এদের গঠনে দেখো কি কি আছে, আমরা একটা একটা করে দেখব। অত্যন্ত মন দিয়ে দেখো। ওদের দেহের বাইরে, সবার বাইরে একটা স্তর থাকে, সে স্তরটাকে আমরা বলি হলো স্লাইম স্তর। দেখো, এটা হলো স্লাইম স্তর। স্লাইম স্তর যখন তোমার নাইট্রোজেন ঘটিত পদার্থ ঢোকার পর শক্ত হয়, তখন তাকে বলা হয় হলো ক্যাপসুল। এই পুরো মোটা স্তর হলো এখন ক্যাপসুল। ওকে, তাহলে প্রথম ছিল স্লাইম স্তর এবং ক্যাপসুল। সবারই ক্যাপসুল থাকে না, কিছু কিছু ব্যাকটেরিয়াতে ক্যাপসুল থাকে। এবার দেখো, দ্বিতীয় স্তর যেটা দেহের সেকেন্ড পার্ট, এটাকে বলা হয় সেল ওয়াল। এটাই হলো সেল ওয়াল বা কোষ প্রাচীর বলতে পারি আমরা, জড় প্রাচীর। এটা সেল ওয়াল। সেল ওয়ালের পরে থাকে হলো প্লাজমা মেমব্রেন, অথবা আমরা বলবো কোষ ঝিল্লি, কোষ পর্দা, সেল মেমব্রেন, সবই বলা যায়। তার ভিতরে তোমার সমুদয় যা যা আছে সবগুলোকে আমরা বলবো একসাথে হলো প্রোটোপ্লাস্ট। ব্যাকটেরিয়াতে উদ্ভিদ এরা যেহেতু, ক্লোরোপ্লাস্ট থাকলে তারা হলো উদ্ভিদ, এই জন্য প্রোটোপ্লাস্ট বলি। আর প্রাণীতে খেলে বলি হলো আমরা প্রোটোপ্লাজম। ওকে, তো দেখো এর ভিতরে কি কি থাকে। এর ভিতরে তোমার থাকে হলো সাইটোপ্লাজম থাকে। এগুলো হলো সাইটোপ্লাজম, তরল অংশ আর কি, জেলির মতো। আর এর ভিতরে তোমার যেহেতু আর প্রকৃত নিউক্লিয়াস নাই, প্রকৃত নিউক্লিয়াস না থাকার কারণে প্রকৃত নিউক্লিয়াসের মতো পদার্থ থাকে, যাকে বলা হয় নিউক্লিওয়েড। নিউক্লিওয়েড। ওকে, তাহলে এবার আসি হলো এর ভিতরেও বৃত্তাকার ডিএনএ থাকে নিউক্লিওয়েডের ভিতরে। এরকম পেঁচানো গোল গোল ডিএনএ থাকে। এছাড়াও তোমার নিজের প্রতিরূপ তৈরি করতে সক্ষম এমন ডিএনএ থাকে, বৃত্তাকার ডিএনএ। এটাকে বলা হয় প্লাজমিড। এছাড়াও এর ভিতরে এগুলো হলো রাইবোজোম থাকে। রাইবোজোম ছাড়া অন্য কোনো কোষীয় অঙ্গাণু এতে নাই। এছাড়াও আরো কিছু তোমার থাকে হলো সঞ্চিত খাদ্য যুক্ত ভলিউটিন। ব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য হলো ভলিউটিন। ওকে, আর এতে ক্রোম্যাটোফোর থাকতে পারে। ক্রোম্যাটোফোর, ক্রোম্যাটোফোর, ধরে নাও এটা হলো ক্রোম্যাটোফোর। এগুলো নিয়ে আলোচনা আমরা করব। তো প্রথম থেকে আবার দেখে নেই একবার। প্রথম হলো তোমার স্লাইম স্তর বা ক্যাপসুল। স্লাইম স্তর এবং ক্যাপসুল বা না বলে, তারপরে সেল ওয়াল, প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি, তারপরে হলো তোমার প্রোটোপ্লাস্ট, এর ভিতরে সাইটোপ্লাজম, তারপর হলো নিউক্লিওয়েড, প্লাজমিড, পাশাপাশি তোমার থাকতেছে হলো ভলিউটিন দানা, তারপরে ক্রোম্যাটোফোর, রাইবোসোম। এগুলো হলো আর অংশ। আর এদের চলন অঙ্গ হিসেবে তোমার থাকে হলো ফ্লাজেলা। ফ্লাজেলা, ফ্লাজেলা ছাড়াও কিছু সূক্ষ্ম চুলের মতো গঠন দেখা যায়, ওদেরকে আমরা বলি হলো পিলি। তো এগুলো হলো আমাদের পিলি। আর এইটা হলো তোমার ফ্লাজেলা। ফ্লাজেলা। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেলাম ব্যাকটেরিয়াতে কি কি থাকে। এখন আমরা যাচ্ছি হলো ব্যাকটেরিয়ার প্রত্যেকটা পার্ট একটা একটা করে আমরা আলোচনা করব। তো খেয়াল করো, স্লাইম স্তর ও ক্যাপসুল। তো ব্যাকটেরিয়ার কোষের সবচেয়ে বাইরের যে স্তর, ধরো এটা হলো ব্যাকটেরিয়া, এর বাইরের যে স্তর দেখতে পাচ্ছি আমরা, এই বাইরের স্তরটাকে আমরা বলবো হলো স্লাইম স্তর। এটা জেলাটিনাস, মানে পিচ্ছিল জেলাটিনাস আবরণ। আর এটা তৈরি হয় পলিপেপটাইড দিয়ে। এটার তৈরি হয় হলো কি দিয়ে? পলিপেপটাইড দিয়ে তৈরি হয়। এই তো পলিপেপটাইড দিয়ে এটা তৈরি হয়। অথবা এটা তোমার এও থাকতে পারে, পলিস্যাকারাইডও থাকতে পারে। তাহলে স্লাইম স্তরের উপাদান হলো পলিপেপটাইড অথবা পলিস্যাকারাইড।
পরজীবী ব্যাকটেরিয়াতে কি হয়, এই স্লাইম স্তরের ভিতরে তোমার এরকম নাইট্রোজেন ঘটিত পদার্থ প্রবেশ করলে এটা তখন শক্ত হয়ে যায়। নাইট্রোজেন ঘটিত পদার্থ প্রবেশ করলে স্লাইম স্তরে এমন শক্ত হয়, এই স্তরকে তখন আমরা বলবো হলো ক্যাপসুল। তাহলে পরজীবী ব্যাকটেরিয়াতে ক্যাপসুল আছে। ক্যাপসুলের কাজ কি? প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করা। প্রতিকূল পরিবেশ থেকে ব্যাকটেরিয়াকে রক্ষা করে। তো এবার দেখো হলো কোষ প্রাচীর। স্লাইম স্তরের নিচে তোমার থাকে হলো কোষ প্রাচীর। তো ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হলো জড় প্রাচীর। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হলো জড় প্রাচীর। ক্লিয়ার? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হলো জড় প্রাচীর, এটা মনে রাখা লাগবে। এর কোষ প্রাচীরের রাসায়নিক উপাদান হলো পেপটিডোগ্লাইকেন বা মিউরিন। অনেকে মিউকোপেপটাইডও বলে, কেউ বলে মিউকোপলিস্যাকারাইড। তাহলে এদের প্রধান উপাদান কোষ প্রাচীরের পেপটাইডোগ্লাইকেন বা পেপটিডোগ্লাইকেন, মিউরিন, মিউকোপেপটাইড বা মিউকোপলিস্যাকারাইড, যে কোনো একটাই তুমি বলতে পারো। সবগুলো কাছাকাছি একই রকম। আর এবার আসি এদের অতিরিক্ত যে পদার্থ থাকে কোষ প্রাচীরে, সেটা হলো মুরামিক অ্যাসিড আর হলো টিকোইক অ্যাসিড। ট্যাকোইক অ্যাসিড আমাদের বই পুস্তকে দেওয়া থাকতে পারে হলো এই তো টিকোইক অ্যাসিড, একই জিনিস। ক্লিয়ার? আর এবার আসি হলো এদের এই কোষ প্রাচীরটা, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর লাইসোজাইম এনজাইমের সাহায্যে গলানো যায়, বিগলিত করা যায়। ওকে। আর গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এদের কোষ প্রাচীর হয় পুরু বেশি, দেখো অনেক পুরু কোষ প্রাচীর, ফলে এরা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে। কিন্তু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর হয় হলো পাতলা, ফলে এরা ক্রিস্টাল ভায়োলেট রং ধরে রাখতে পারে না, এই জন্যই হলো এরা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। ক্লিয়ার? এবার আসে হলো প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। তো ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লির প্রধান উপাদান হলো লিপিড আর প্রোটিন। তাহলে এই যে এটা হলো আমাদের আহ কোষ ঝিল্লি, এই যে এই পার্টটা কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির প্রধান উপাদান হলো তোমার, কোষ ঝিল্লির প্রধান উপাদান হলো প্রোটিন আর হলো লিপিড। এতে কোনো কোলেস্টেরল থাকে না। ঠিক আছে? প্রাণী কোষের কোষ ঝিল্লিতে, সরি, তাহলে প্রাণী কোষের কোষ ঝিল্লিতে তোমার থাকে হলো কোলেস্টেরল, কিন্তু ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে কোনো কোলেস্টেরল থাকে না। কোষ ঝিল্লি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, দেখো কোষ ঝিল্লিতে তোমার শ্বসনিক এনজাইম থাকে। বায়বীয় ব্যাকটেরিয়া, অর্থাৎ যে সকল ব্যাকটেরিয়া তোমার সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে, তাহলে যেসব ব্যাকটেরিয়া সালোক সংশ্লেষণ করে, ঠিক আছে, এবং সবাত শ্বসন করে, সালোক সংশ্লেষণ করে এবং হলো সবাত শ্বসন করে, ওইসব ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে এখানে বিশেষ শ্বসনিক এনজাইম থাকে। শ্বসনিক এনজাইম থাকে। এই শ্বসনিক এনজাইমগুলোর সাহায্যে এরা মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করতে পারে। এটা মনে রাখতে হবে যে ব্যাকটেরিয়ার কোষ ঝিল্লিতে তোমার হলো শ্বসনিক এনজাইম থাকে, যেটা মাইটোকন্ড্রিয়ার মতো কাজ করে থাকে। তবে সব ব্যাকটেরিয়াতে না, সবার শ্বসনকারী ব্যাকটেরিয়া, যে সকল ব্যাকটেরিয়া বাতাসের উপস্থিতিতে বেঁচে থাকে এবং শ্বসনে শক্তি উৎপন্ন করে। এবার মনে রাখবো তুমি হলো পারমিয়েজ নামক এনজাইম থাকে, যা নির্দিষ্ট প্রোটিন পরিবহনে সাহায্য করে। পারমিয়েজ, পারমিয়েজ এনজাইম থাকে, যা নির্দিষ্ট প্রোটিন পরিবহনে সাহায্য করে। তাহলে আমাদের বাইরে থেকে তিনটা স্তর হয়ে গেল ব্যাকটেরিয়ার। সবার বাইরে ছিল স্লাইম স্তর, তার নিচে কোষ ঝিল্লি, তার নিচে হলো প্লাজমা মেমব্রেন। ব্যাকটেরিয়া কিন্তু কোষটা তিনটা স্তরে আবৃত থাকে। এবার দেখা হলো ফ্লাজেলা। ব্যাকটেরিয়ার চলনাঙ্গকে বলা হয় ফ্লাজেলা। তো খেয়াল করো, ব্যাকটেরিয়ার ফ্লাজেলা হলো প্রধান চলনাঙ্গের নাম হলো ফ্লাজেলা। এই যে আমরা দেখতে পাচ্ছি চাবুকের মতো, এটা হলো ফ্লাজেলা। তো ফ্লাজেলার তিনটা অংশ থাকে। এই যে চাবুকের মতো যে অংশ সূত্রাকার, এটাকে বলা হয় ফিলামেন্ট বা সূত্রক। সূত্রক বা ফিলামেন্ট বলা হয়, ফিলামেন্ট। এবার দেখো, এই ফ্লাজেলা যেখান থেকে, ফ্লাজেলা হলো বহু বছর, ফ্লাজেলাম হলো এক বছর। ওকে। যেখান থেকে উৎপত্তি হয়, কোষ ঝিল্লির যেখান থেকে তোমার হলো এই ফ্লাজেলার উৎপত্তি হয়, সে স্থানকে আমরা বলি হলো ব্যাসাল বডি। এটার নাম হলো ব্যাসাল বডি, ব্যাসাল বডি। তাহলে ব্যাসাল বডি, তাহলে এই পর্যন্ত পুরোটাই হলো তোমার ব্যাসাল বডি।
আর হলো সূত্রক বা ফিলামেন্ট, এটার মাঝখানে তোমার যে পার্টটা থাকে এই পার্ট, এটাকে আমরা বলবো হলো হুক। এর নাম হলো হুক। তাহলে ব্যাকটেরিয়ার ফ্লাজেলাতে তোমার তিনটা অংশ থাকে, একটা হলো ফিলামেন্ট বা সূত্রক, একটা হলো হুক, আর একটা হলো ব্যাসাল বডি। তাহলে কোষ ঝিল্লিতে থাকে হলো ব্যাসাল বডি। কোষ ঝিল্লিতে ব্যাসাল বডি মূলত ফ্লাজেলাকে আটকে রাখে। ফ্লাজেলা চাবুকের মতো সঞ্চালিত হয়, ফলে ব্যাকটেরিয়া চলন ঘটাতে পারে। ওকে। আর ফ্লাজেলা গঠিত হয় যে প্রোটিন দিয়ে, তার নাম হলো ফ্লাজেলিন প্রোটিন, এটা মনে রাখতে হবে। ফ্লাজেলা গঠিত হয় ফ্লাজেলিন নামক প্রোটিন দিয়ে। এবার দেখো, যে সকল ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা থাকে থাকে ওদেরকে আমরা বলবো হলো ট্রাইকাস ব্যাকটেরিয়া। আর যাদের ফ্লাজেলা নাই ওদের বলা হয় অ্যাট্রাইকাস। অ্যাট্রাইকাস ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা নাই, ট্রাইকাস ব্যাকটেরিয়াতে ফ্লাজেলা থাকে। ক্লিয়ার? ফ্লাজেলা হলো প্রধান চলন অঙ্গ। এদের উৎপত্তি হলো কই থেকে? কোষ ঝিল্লি থেকে, কিন্তু হ্যাঁ, কোষ ঝিল্লি। কোষ ঝিল্লির সাথে আটকে থাকে এরা। এবার দেখা হলো পিলি। কিছু কিছু ব্যাকটেরিয়াতে, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যেগুলো, ব্যাকটেরিয়াতে যেমন ইকোলি, ফ্লাজেলা ছাড়াও সূক্ষ্ম চুলের মতো ক্ষুদ্র ক্ষুদ্র গঠন দেখা যায়। সেগুলোকে দেখো মনে হচ্ছে লোম বা পশম, এগুলোকে আমরা বলবো হলো পিলি। তাহলে লোম বা পশমের মতো অঙ্গ থাকে, এদেরকে বলা হয় পিলি। পিলি গঠিত হয় পিলিন নামক প্রোটিন দিয়ে। এই যে আমাদের মনে রাখা লাগবে, এটা পাইলিন বা পিলিন নামক প্রোটিন দিয়ে। তাহলে পিলি গঠিত হয় কি দিয়ে? পাইলিন বা পিলিন নামক প্রোটিন দ্বারা। আর এই পিলি কয়টা হবে, কেমন হবে, এটা নির্ধারণ করে দেয় হলো প্লাজমিড। তাহলে পিলির ধরন সম্পর্কে, সরি প্লাজমিড হবে, প্লাজমিড। তাহলে পিলি কোন ধরনের হবে এটা নির্ধারণ করে দেয় হলো প্লাজমিড। তো কিছু কিছু ব্যাকটেরিয়াতে আহ যারা কনজুগেশন ঘটায়, তখন তারা কি করে, এই পিলিগুলো, ধরো এখানেও একটা ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ার হলো এগুলো পিলি, আর এগুলো হলো আর ফ্লাজেলা। ধরো এই কিছু ব্যাকটেরিয়ার এই পিলি বরাবর একটা টিউব তৈরি হয়। তাহলে এই ব্যাকটেরিয়া আর এই ব্যাকটেরিয়া সংযোগ স্থাপন করে হলো টিউব দিয়ে। এই টিউবটাকে আমরা বলবো হলো কনজুগেশন টিউব। এই কনজুগেশন টিউবের মাধ্যমে ঘটে হলো কনজুগেশন, জেনেটিক বস্তুর আদান প্রদান ঘটে এই টিউবের মাধ্যমে। এই ধরনের পিলিকে আমরা বলবো হলো তোমার সেক্স পিলি বা এফ পিলি। সেক্স পিলি বা এফ পিলি। ক্লিয়ার? আর যে জিনিস আমরা মনে রাখবো, গনোরিয়া ব্যাকটেরিয়া পিলির সাহায্যে পোষক দেহে আটকে থাকে। গনোরিয়া ব্যাকটেরিয়া পিলির সাহায্যে পোষক দেহে আটকে থাকে। শুধু গনোরিয়া না, আরো অনেক ব্যাকটেরিয়া থাকতে পারে যারা পিলির সাহায্যে পোষক দেহে আটকে থাকে। আর যে সকল ব্যাকটেরিয়ায় যৌন জনন দেখা যায়, কনজুগেশন দেখা যায়, তারা তো হলো তোমার কি করে, এই পিলির সাহায্যে কনজুগেশন টিউব তৈরি করে। এটা মনে রাখতে হবে। এবার সে হলো মেসোসোম। তো ব্যাকটেরিয়াতে তুমি খেয়াল করো, এই ব্যাকটেরিয়াতে এটা হলো তোমার কোষ ঝিল্লি। কোষ ঝিল্লি সাইটোপ্লাজমে প্রবেশ করার পর এরকম থলির মতো অঙ্গ তৈরি করে, উপবৃদ্ধি, উঁচু, এমনও বলতে পারো উঁচু বা থলির মতো অঙ্গ তৈরি করে। থলির মতো অঙ্গটাকে বলা হয় মেসোসোম। তাহলে এটার নামই হলো মেসোসোম। মেসোসোম। তো মেসোসোম আসলে কি? প্লাজমা মেমব্রেনেরই অংশ, অর্থাৎ কোষ ঝিল্লিরই অংশ। আর মেসোসোম হলো শ্বসন ও কোষ বিভাজনে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার বিকল্প হিসেবে কাজ করে হলো মেসোসোম। মাইটোকন্ড্রিয়ার বিকল্প হিসেবে কাজ করে, এটা হলো শ্বসন ও কোষ বিভাজনে সাহায্য করে। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে এই মেসোসোম বেশি দেখা যায়। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়াতে মেসোসোম বেশি দেখা যায়। এবার হলো সাইটোপ্লাজম। ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে কি কি থাকে? তো ব্যাকটেরিয়ার সাইটোপ্লাজমে তোমার থাকে হলো বিভিন্ন কোষীয় অঙ্গাণু থাকে। বিভিন্ন কোষীয় অঙ্গাণু না বলে আমরা বলবো কোষীয় অঙ্গাণু, রাইবোজোম থাকে। একটাই কোষীয় অঙ্গাণু থাকে, সেটা হলো রাইবোসোম। আর কোনো কোষীয় অঙ্গাণু থাকে না। এছাড়াও ক্রোম্যাটোফোর, কোষ গহ্বর এবং ভলিউটিন থাকে। তো এগুলো কি একটা একটা করে দেখো। প্রথম হলো রাইবোসোম। ব্যাকটেরিয়াতে যে রাইবোসোম থাকে, ঠিক আছে, এরকম দানা দানা রাইবোসোম থাকে। এই রাইবোসোম গুলো হলো তোমার 70S ধরনের, এটা ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া রাইবোসোম হলো 70S ধরনের। ওকে। রাইবোসোমের কাজ হলো প্রোটিন সংশ্লেষণ করা। আর যখন একটার পর একটা অনেকগুলো রাইবোসোম একসঙ্গে থাকবে, তখন আমরা তাকে বলবো হলো
পলিসোম বা পলিরাইবোসোম। তাহলে পলিরাইবোসোম, অনেকগুলো রাইবোসোম একসঙ্গে থাকলে তাকে বলা হয় পলিসোম বা পলিরাইবোসোম। রাইবোসোমের কাজ কি? প্রোটিন সংশ্লেষণ করা। রাইবোসোমটা হলো 78 ধরনের, আর ব্যাকটেরিয়াতে তোমার হলো 78 ধরনের রাইবোসোম প্রায় সবগুলোতেই পাওয়া যায়। ওকে, এবার সে হলো পরেরটা, ক্রোম্যাটোফোর। তো ব্যাকটেরিয়া অত্যন্ত ক্ষুদ্র, এর ভিতরে তো ক্লোরোপ্লাস্ট আটবে না, তাই না? তো এই জন্য এদের সাইটোপ্লাজমে ক্লোরোপ্লাস্টের পরিবর্তে রঞ্জক পদার্থ পাওয়া যায়, সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে। সেই রঞ্জক পদার্থকে আমরা বলবো হলো ক্রোম্যাটোফোর। ক্রোম্যাটোফোর। ওকে, ক্রোম্যাটোফোরের ভিতর থাকে হলো ব্যাকটেরিয় ক্লোরোফিল। ব্যাকটেরিয় ক্লোরোফিল, এটা মনে রাখা লাগবে। তাহলে ক্রোম্যাটোফোরের উপরের উপাদান হলো ব্যাকটেরিয় ক্লোরোফিল, এরা সালোক সংশ্লেষণ করে। তাহলে সালোক সংশ্লেষণে অংশগ্রহণ করে যে সকল ব্যাকটেরিয়া, তাদের থাকে ক্রোম্যাটোফোর, আর ক্রোম্যাটোফোরের ভিতরে তোমার থাকে হলো ব্যাকটেরিয় ক্লোরোফিল। ক্লিয়ার? তাহলে স্বভোজী ব্যাকটেরিয়াতে থাকবে হলো ক্রোম্যাটোফোর। ক্রোম্যাটোফোর। এবার কোষ গহ্বর, ব্যাকটেরিয়াতে কোষ গহ্বর থাকে আর কি। তো যখন তোমার হলো কোষ গহ্বরের ভিতরে খাবার, তারপর হলো তোমার পানি, বিভিন্ন পদার্থ সংরক্ষিত হয়। ঠিক আছে, এবার আসি হলো ভলিউটিন, এটা মনে রাখা লাগবে। তো অপরিণত অবস্থায় ব্যাকটেরিয়ার দেহের ভিতরে তোমার এরকম দানাদার সঞ্চিত খাদ্য থাকে, সঞ্চিত খাদ্য থাকে। কিন্তু যখন ব্যাকটেরিয়া পরিণত হয়, বয়স ঠিকঠাক হয়ে যায়, তখন তোমার হলো এই ভলিউটিন গুলো কোষ গহ্বরের মধ্যে প্রবেশ করে। কোষ গহ্বরের মধ্যে প্রবেশ করে, এখানে দেখো, কোষ গহ্বরের মধ্যে প্রবেশ করে। তাহলে অপরিণত ব্যাকটেরিয়া ক্ষুদ্র দানাদার থাকে হলো সঞ্চিত খাদ্য ভলিউটিন। তাহলে ভলিউটিন কি? আসলে সঞ্চিত খাদ্য। আর এটা হলো তোমার অপরিণত অবস্থা থাকে দানাদার, এরকম দানাদার থাকে। পরিণত যখন হয় তখন কোষ গহ্বরে স্থানান্তরিত হয়, কোষ গহ্বরের ভিতরে প্রবেশ করে। তাহলে ভলিউটিন কি? ব্যাকটেরিয়ার সঞ্চিত খাদ্য। তারপরটা আসি নিউক্লিয়েট। ব্যাকটেরিয়াতে তোমার যেহেতু নিউক্লিয়াস নাই, ঠিক আছে, নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসের মতোই কাজ করে যে যন্ত্র, তাকে বলা হয় নিউক্লিয়েট। ওয়েড মানে হলো মতো, নিউক্লিয়াসের মতো, কাজে নাম দিয়েছে নিউক্লিয়েট। তাহলে ব্যাকটেরিয়ার জেনেটিক বস্তু যেগুলো আছে, বংশগতীয় উপাদান, সেগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। যে স্থানে জুড়ে, ধরো এটা হলো তোমার ওর ডিএনএ আছে, এর মধ্যে বৃত্তাকার ডিএনএ আছে, এটাকে আমরা বলবো, যত যে স্থান জুড়ে যতটুকু জুড়ে অবস্থিত সেটুকুকে আমরা বলবো হলো নিউক্লিয়েট। আলাদা আলাদা করে বলার দরকার নাই, একসাথে বলতে হবে নিউক্লিয়েট। নিউক্লিয়েট থাকে কাতে? ব্যাকটেরিয়াতে থাকে। আর নিউক্লিয়েট হলো কি? নিউক্লিয়াসের বিকল্প, বুঝছো? প্রকৃত কোষের নিউক্লিয়াসের বিকল্প, এর কোনো নিউক্লিয়ার মেমব্রেন টেরবেন নাই। ঠিক আছে, আর এদের যে ডিএনএ থাকে, নিউক্লিয়েটের তোমার থাকে হলো শুধু সূত্রক ডিএনএ থাকে, কোনো প্রকার প্রোটিন থাকে না, প্রোটিন থাকে না। কমপ্লিট? কয়টা? এবার হলো প্লাজমিড। তো ব্যাকটেরিয়াতে তোমার হলো এরকম বৃত্তাকার, সূত্রাকার এসব ডিএনএ, নিউক্লিয়েড, এগুলো ছাড়াও তোমার কিছু বৃত্তাকার নিজে নিজে প্রজননে করতে পারে, অর্থাৎ নিজে নিজে সংখ্যা বৃদ্ধি করতে পারে, এমন ডিএনএ কে বলা হয় হলো প্লাজমিড। প্লাজমিড হলো কি বৈশিষ্ট্য জন্য আলাদা করছি? এরা নিজে নিজে কপি হতে পারে, স্বতঃস্ফূর্তভাবে কপি করতে পারে রেপ্লিকেশনের মাধ্যমে। এই জন্য প্লাজমিডটা খুবই গুরুত্বপূর্ণ, এবং প্লাজমিড জিন প্রকৌশলে ব্যবহার করা হয়, ক্যারিয়ার বা ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। প্লাজমিডটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এবার আসি হলো প্লাজমিড আর হলো তোমার নিউক্লিয়েট, দুটোকে আমরা একসাথে বলবো হলো ইপিসোম। তাহলে প্লাজমিড, যেমন এখানে দেখো, এটা হলো তোমার প্লাজমিড, আর এটা হলো তোমার নিউক্লিয়েট, এই দুটাকে আমরা একসাথে বলবো হলো ইপিসোম। ইপিসোম, ইপিসোম। কমপ্লিট? নিউক্লিয়েট এবং প্লাজমিডকে একসাথে বলা হয় ইপিসোম। প্লাজমিড বিভিন্ন রকম হতে পারে, যেমন হলো তোমার এফ ফ্যাক্টর থাকতে পারে, বিভিন্ন টাইপের জিন থাকতে পারে প্লাজমিডে, যেমন এফ ফ্যাক্টর। তো ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হলো এফ ফ্যাক্টর। আর ফ্যাক্টর, আর ফ্যাক্টর হলো রেজিস্ট্যান্স জিন, মানে প্রতিরোধকারী জিন। আর অ্যান্টিবায়োটিক দিলে ব্যাকটেরিয়া মরতেছে না সহজে, তার কারণ হলো এই রেসিস্ট্যান্ট ফ্যাক্টর, অ্যান্টিবায়োটিক প্রতিরোধ করে। আর হলো নিফ জিন,
নাইট্রোজেন ফিক্সেশন করে, অর্থাৎ মাটির ভিতরে নাইট্রোজেনকে নাইট্রেট হিসেবে জমা করতে পারে। সেটাই হলো তোমার এই নিফ জিন। পরেরটা নিউক্লিওয়েড এবং প্লাজমিডের মধ্যে তুলনা। তো তোমরা স্ক্রিনশট নাও, তুলনাটা ভালোভাবে প্র্যাকটিস করো, কারণ একটু আগে আমরা এটা পড়ে এসেছি। তো ব্যাকটেরিয়ার গঠন সম্পর্কে আমরা যেটুকু আলোচনা করলাম এটুকুই হলো মেইন বেসিক। এর উপরে পরীক্ষা দিতে চাইলে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো সবাইকে আবারও ধন্যবাদ। আর অনলাইন ক্লাস করতে চাইলে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো। তো আজকের মতো বিদায়। বাই বাই।